আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এভাবে গাল ফুলিয়ে আছিস কেন? এমনি। এমনি মানে কি হয়েছে বল? আমাদের বাড়িতে যে একটা পালা কুত্তা থাকে তার জন্য। কুকুর আবার কি করলো? মানুষ রূপে একটা কুত্তা আছে না, আমি তার কথা বলছি। আরে কে সে? আরিয়ান। বুঝলাম তো আরিয়ান, এখনো কি করছে? ওর জন্য এবারও আমি পরীক্ষায় 1 নাম্বার হতে পারি নাই। ওই চোরটা আবার 1 নম্বর হয়েছে? হ্যাঁ। তোর বাবারে কত করে বললাম যে তার পড়ালেখা বন্ধ করে দিতে, কিন্তু তোর বাবা তো এসব শুনবেই না। শুনবে কেন? ওই ছাগলটা তো ওনার ভাতিজা লাগে। তখন নিশির বাবা অন্য রুম থেকে এসে, ঠিকমতো পড়ালেখা না করলে 1 নম্বর কিভাবে হবে? কে পড়ালেখা করে না? তুমি কই থাকো সারাদিন? আমার মেয়েটা সারাক্ষণই পড়ালেখা করে। হয়েছে, চুপ কর। আরিয়ান কি জোর করে 1 নম্বর হয়েছে? আরিয়ান তো পড়ালেখা করে তাই সে আগের মতোই এবারও 1 নম্বর স্থান অর্জন করেছে। ও যতটুকু পড়েছে তাতে যথেষ্ট হয়েছে। এখন তাকে বাড়ি থেকে বের করে দাও, সে তার জীবন চালাতে পারবে। চুপ করো। ও যদি আমার ভাইয়ের ছেলে না হয়ে তোমার ভাইয়ের ছেলে হতো তাহলে কি করতা? নিশির মা তখন চুপ হয়ে রাগে ফুলতে থাকে। নিশির বাবা তখন মোবাইল হাতে নিয়ে আরিয়ানের মোবাইলে ফোন দিয়ে, আরিয়ান কোথায় আছিস? এই তো রাস্তায় আছি। ওকে, সাবধানে আসিস। আচ্ছা। নিশি তার মা বাবার একমাত্র আদরের মেয়ে, যখন যা চায় তাই আদায় করে নেয়। পড়ালেখাতেও বেশ ভালো, কিন্তু একটা কথা আছে না, বাপের উপরে বাপ আছে। নিশি পড়ালেখায় ভালো হলেও তার চেয়ে আরও বেশি ভালো আরিয়ান। আরিয়ান নিশির চাচাতো ভাই। আরিয়ান যখন ছোট ছিল তখন তার মা বাবা একসাথে লঞ্চ ডুবে মারা গিয়েছিল। সেদিন থেকে নিশির বাবা আরিয়ানকেও নিশির মতো আদর করে বড় করছে। তারা দুজনই এক ক্লাসে পড়ালেখা করে। নিশি পড়ালেখায় ভালো হলেও আরিয়ানকে সে দু চোখে দেখতে পারে না। আরিয়ান যখন তার সামনে দিয়ে যায় তখন নিশির ইচ্ছা হয় গলা টিপে মেরে ফেলতে। মাসেক খানেক পর ভার্সিটির ক্লাস শুরু হয়। আরিয়ান ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময়, দোস্ত, তোর চাচাতো ভাইটা তো হেব্বি। কি? হ্যাঁ, দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। তোর নজর তো ফকিন্নি মার্কা নজর। এমন একটা চাচাতো ভাই থাকলে এতদিনে কি যে হতো বলে লাভ নাই। নিশি তার বান্ধবীর মুখে এই কথা শুনে সে আরও রেগে গিয়ে, তোরা এখানে থাক, আমি গেলাম বলে নিশি ক্লাসের দিকে চলে যায়। ক্লাসের স্যার আসার পরে সবার সাথে পরিচিত হওয়ার পরে, আজকে 3য় বর্ষের প্রথম ক্লাস, তাই কোনো পড়াচ্ছি না। তখন ক্লাসের কিছু ছাত্রের মুখে হাসি ফুটে ওঠে। এই ছেলে দাঁড়াও। স্যার আমি? হ্যাঁ, ওই দিকে কার সাথে কথা বলো? না তো স্যার। এদিকে আসো। আরিয়ান তখন ভয়ে ভয়ে সামনে যায়। আরিয়ানকে এভাবে সামনে নেওয়া দেখে নিশি মনে মনে অনেক খুশি। গান পারো? না স্যার। তাহলে একটা গল্প বলো। কি ধরনের গল্প? হাসির গল্প। ওকে স্যার। দাদা আর দাদি তাদের 60 বছর বিবাহ বার্ষিকীতে ইচ্ছা হলো তারা তাদের প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন। নিশি, এটা কে রে? ওটা আমার বাড়ির চাকর। মজা না করে সঠিক না বল না। বললাম তো আমাদের বাড়ির চাকর। জোস্ট। কি? ওই ছেলেটাকে দেখতে হিন্দি নায়কদের মতো লাগে। কি? হ্যাঁ। ছি, তোর নজর এত নিচু? ও আমাদের বাড়ির চাকর, খুব ভালো কাজ করে। পারলে সামনে এনে কোনো কাজ করিয়ে দেখাতো। ওকে, তুই দেখ আমি কি করছি। বলে নিশি আরিয়ানের কাছে গিয়ে, ওই কুত্তা, আমার জুতা ময়লা হয়ে গেছে, পরিষ্কার করে দে। মানে? খাঁটি বাংলা বুঝোস না? না বুঝলে বল, সবার সামনে বুঝিয়ে দেব। এটা পাবলিক প্লেস। সো হোয়াট? আমি তোকে অর্ডার করছি, তুই আমার জুতা পরিষ্কার করে দে। না করলে নিশি আরিয়ানের মুখ থেকে নাবোধক কথা শুনে বিয়ে বাড়িতে সবার সামনে আরিয়ানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। নিশির এমন ব্যবহার দেখে সে কান্না করতে করতে কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে বাড়িতে এসে পড়ে। রাত 12টার দিকে সবাই বাড়িতে আসে। বাড়িতে আসার পরে, বিয়ে বাড়ি থেকে এভাবে এসে পড়লি কেন? এমনি। বল, কিসের জন্য? হঠাৎ শরীরটা খুব খারাপ করছিল, তাই চলে আসছি।
বলে আরিয়ান সে তার রুমে চলে যায়। দেখছো একটা মানুষ কত ভালো হলে এতটা ধৈর্য ধরতে পারে। কি হয়েছে? তুমি কি মনে করো আমি কিছু জানি না? এই তুই ওরে মারছিলি কেন? ও আমাকে সবার সামনে অপমান করছে। এটা বলার সাথে সাথে নিশির বাবা নিশিকে ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দেয়। এই, তুমি আমার মেয়েকে মারলে কেন? আমার না মাঝে মাঝে ভাবতেও খুব লজ্জা হয় যে এই মেয়ে আমার দ্বারা জন্ম নিয়েছে। আমার সন্দেহ হয়। কি? তুমি এটা কি বললা? এই ছেলের জন্য তুমি আমাকে এত বড় খারাপ কথা বলতে পারলে? এটা বেশি খারাপ হয়ে গেছে যখন তোমার মেয়ে একটা স্মার্ট ছেলেকে বলে যে সে আমার বাড়ির চাকর, আরিয়ানকে দিয়ে জুতো পরিষ্কার করতেছিল, তখন তুমি কোথায় ছিলে? তাই বলে তুমি আমাকে এই অপবাদ দিলে? মাথা গরম করিও না, সামনে থেকে যাও বলছি, না হলে খারাপ কিছু হয়ে যাবে। নিশি তখন কান্না করতে করতে সে তার রুমে চলে যায়। সাথে নিশির মা ও অন্য রুমে চলে যায়। এই ঘটনার 2-3 মাস পরে। এই, তুমি কোথায়? অফিসে। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় আসো। নিশির বাবা তখন অফিস থেকে বের হয়ে গাড়ি করে বাসায় আসে। কি হয়েছে? তোমার গুণধর ভাতিজা আছে না, কি হয়েছে সেটা বলো। ওই কুত্তার বাচ্চা আমার মেয়েকে রুমে আটকিয়ে যা তা করতেছে। কি? হ্যাঁ, কোন রুমে? নিশির রুমে। নিশির বাবা তখন দরজায় গিয়ে নক করার পরে দরজা খুলে। দরজা খোলার সাথে সাথে বাবা আমাকে বাঁচাও বলে নিশি কান্না করতে করতে তার বাবার বুকে চলে আসে। আরিয়ান, এসব কি? ছোট আব্বু, আমি আমার আব্বু আম্মুর কসম করে বলছি আমি এসব কিছু করি নাই। ও ছোট লোকের বাচ্চা, কি বলছিস? বলো। নিশির মা আরিয়ানকে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। আরিয়ান তখন কান্না করে দেয়। ছোট আব্বু, তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসব কিছু করি নাই। ওই, তুই এসব না করলে কি অন্য পোলাপান এসে ওর ড্রেস ছিঁড়ছে? এগুলো নিশি নিজেই ছিঁড়ছে। এই কথা বলার সাথে সাথে নিশির মা আরিয়ানকে আরও কয়েকটা থাপ্পড় দেয়। এই আরিয়ান, এদিকে আয়। আরিয়ান তখন ভয়ে ভয়ে নিশির বাবার কাছে আসে। নিশির মা, এটা যেহেতু হয়েই গেছে সেহেতু আমার মনে হয় নিশি আর আরিয়ানকে বিয়ে দিয়ে দিলেই হয়। কি? হ্যাঁ। অসম্ভব, এই লুচ্চার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আমি যা বলছি তাই হবে। আরিয়ান, চল আমার সাথে। বলে আরিয়ানকে নিয়ে নিশির বাবা বাহিরে গিয়ে একটা গাছের নিচে বসে। আরিয়ান, আমি তোকে বিশ্বাস করি, তুই কখনো এসব করতে পারিস না। নিশি আর তার মা মিলে তোকে এই বাড়ি থেকে বের করার জন্য এসব করেছে। এসব নিয়ে মন খারাপ করিস না। আমি আমার বউ মানে তোর চাচির মানুষ করতে পারি নাই, কিন্তু আমি বিশ্বাস করি তুই আমার মেয়েটাকেও ঠিক করবি। ছোট আব্বু, তুমি না থাকলে আমার কি যে হতো আমি নিজেই জানি না। এই ছোট আব্বু কিরে, ডাইরেক্ট আব্বু ডাকবি? বলে নিশির বাবা হেসে দেয়। অপরদিকে মা, এটা কি হলো? যা ভাবছিলাম ঠিক তার উল্টোটা হলো। আমি এসব কিচ্ছু জানি না। বাবা যা বলছে সেটা যেন না হয়। তোর বাবা যা বলে তাই তো করে। ওর সাথে সংসার আমি করব? ও আমার উপর অধিকার খাটাতে আসবে। মা, আমি এসব পারবো না। নিশির মা তখন চুপ হয়ে থাকে। সপ্তাহখানেক পরে দুজনের বিয়ে হয়। নিশি রাজি না থাকলেও তার বাবার জন্য তাকে এই বিয়ে করতে হয়েছে। রাত 11টার দিকে দুজন বাসর ঘরের মধ্যে। এভাবে যে কি দেখছো? বউরে দেখি। আমি তোর বউ না, আজরাইল। ছাগলের মতো হ্যাঁ 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 করে না হেসে অন্য রুমে গিয়ে শো। বাসর রাতে স্বামী স্ত্রী খুব কাছাকাছি থাকে। এই স্বপ্ন মিথ্যা ভেবে ভুলে যা। মিথ্যা নাকি সত্যি নিজেই দেখো। বলে আরিয়ান নিশিকে জোর করে কাছে টেনে ঠোঁটের কাছে ঠোঁট এনে উয়াক। নিশি তখন আরিয়ানের দিকে অবাক চোখে তাকায়। মুখের গন্ধ এত বাজে গন্ধ সেটা জানা ছিল না। বলে আরিয়ান নিশির থেকে দূরে সরে যায়। আরিয়ান এটা বলাতে নিশি আরিয়ানের দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে। আরিয়ানের মুখের মধ্যে হাসির ভাব না আনলেও অন্তরে অন্তরে বেশ মজা পাচ্ছে। আরিয়ান তখন মাঝখানে একটা বালিশ বর্ডার দিয়ে, এই মুখ অন্য পাশে ফিরিয়ে রাখবা, এদিকে ভুলেও আসবা না, বলে আরিয়ান বিপরীত দিকে ফিরে শুয়ে থাকে। নিশি তখন রাগে সাপের মতো ফুলতে থাকে। যাক, এখন কেমন লাগে? এতদিন আমাকে জ্বালাচ্ছিস আর এখন আমি জ্বালা দিব?
নিশির মুখে তেমন কোনো বাজে গন্ধ নেই। আরিয়ান যখন নিশির দিকে মুখ নিয়েছিল তখন তার খুব ইচ্ছে করছিল ভালোবাসার পরশ দিতে দিতে উজাড় করে দিবে, কিন্তু সে ভালো করেই জানে নিশিকে আদর দেখাতে গেলে সে ডিমান্ড দেখাবে, তাই আরিয়ান এমন কাজ করলো। অপর পাশে নিশি শুয়ে শুয়ে ভাবছে, শালা, তোরে আমি দেখে নিব। তুই আমাকে খারাপ বলছিস? এই নিশিকে ছেলেরা স্পর্শ করতে কত রকম বাহানা করে, আর তুই আমাকে খারাপ বললি? তোরে আমি দেখে নিব। এভাবে রাত গিয়ে সকাল হয়। সকালে পাখির কিচিরমিচির শব্দে নিশির ঘুমটা ভেঙে যায়। নিশি চোখ খুলে তাকিয়ে দেখে আরিয়ান উপুর হয়ে ঘুমাচ্ছে। নিশিকে ইচ্ছে হচ্ছে এখন কয়েকটা লাথি দিতে। কাপড় ঠিকঠাক করে হাতে ব্রাশ নিয়ে ছাদের দিকে সকালের সূর্য দেখতে যায়। ছাদে যাওয়ার পরে, কিরে, এখানে কি করিস? ভালো লাগছে না, তাই এখানে আসছি। এদিকে আয়। কি? নিশি তখন হা করে জোরে একটা শ্বাস নেওয়ার পরে, কি করছিস আপু? আমার মুখ থেকে খারাপ গন্ধ বের হয়েছে? না তো। আমি জানতাম আমার মুখে কোনো খারাপ গন্ধ নাই, কিন্তু ছেঁচড়ার বাচ্চা ছেঁচড়া এটা কেন বললো? আপু কি ভাবছো? না, কিছু না। গন্ধের কথা কি দুলাভাই বলছে নাকি? চুপ ছিমরি। আপু, মুভির মধ্যে একটা জিনিস দেখেছি, সেটা কি সবার মধ্যে হয়ে থাকে? কোনটা? বাসর রাত। হ্যাঁ। তার মানে তুমিও কাল এসব করছো? ওই পাটনি, কি বললি তুই? দাঁড়া দেখাচ্ছি। বলার সাথে সাথে সীমা দৌড়ে চলে যায় সকালবেলা নাস্তা টেবিলে। আজকেও কি প্রতিদিনের মতো সেম নাস্তা? তো কি করব? আজ স্পেশাল ডোজ, স্পেশাল কিছু রান্না করতে হবে। এত পারবো না, যার ইচ্ছা সে রান্না করেই খেতে পারবে। তোমার এই তেড়া তেড়া কথা কখনো যাবে না। নিশির মা তখন টেবিল ছেড়ে উঠে যায়। নিশি, হ্যাঁ বাবা, বলো। জামাই বাবারে নিয়ে নাস্তা করতে আয়। আমার নাস্তা করা শেষ। বলে নিশিও অন্যদিকে চলে যায়। আরিয়ান তখন এসে তার ছোট বাবার সাথে নাস্তা করতে থাকে। নাস্তা করার পরে আরিয়ান রুমে যায়। টাওয়াল এখানে রাখলি কেন? মন চাইছে তাই রাখছি। কি? হ্যাঁ। ওরে মা রে মা, এখন দেখি আমাদের বাড়ির কুত্তাটার মুখেও জবান ফুটছে। মুখ সামলে কথা বল, না হলে খারাপ হবে। আরিয়ানের মুখ থেকে নিশি এই কথা শোনার সাথে সাথে থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠায়। আরিয়ান তখন হাতটা ধরে ঠাস ঠাস করে গালের মধ্যে কয়েকটা থাপ্পড় দেয়। নিশি এমন আঘাত পেয়ে তার শরীরে কাঁপন ধরে যায়। আর যদি কখনো আমার গায়ে হাত তোলার সাহস করিস তাহলে তোর হাত আমি ভেঙে দিব, এটা সবসময় মাথায় রাখবি। বলে আরিয়ান রুম থেকে বাইরে চলে যায়। আরিয়ান রুম থেকে চলে যাওয়ায় রুমের দরজা আটকিয়ে কান্না করতে থাকে। আরিয়ান তখন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। আড্ডা দিয়ে দুপুরের দিকে সে যখন বাসায় আসে তখন নিশি সামনে পড়ে। নিশির এমন চেহারা আজকে প্রথম দেখছে, বিশেষ করে ঘোমটা দিয়ে রাখছে, ঠিক যেন বাংলার বউ। এভাবে দিন গিয়ে রাত হয়। রাতে আরিয়ানের খুব ইচ্ছা হচ্ছে নিশিকে জড়িয়ে ধরে দুজন দুজনার সাথে মিশে সারা রাত পার করে দিতে। আরিয়ানের অনিচ্ছা সত্ত্বেও মাঝখানে বালিশ দিয়ে শুয়ে পড়ে। রাত্রে 2টার দিকে গোঙানির শব্দ পেয়ে আরিয়ানের ঘুম ভাঙে। চোখ খুলে ডিম লাইটের আলোয় তাকিয়ে খেয়াল করে দেখে নিশি কাঁপছে। প্রথম প্রথম আরিয়ান ব্যাপারটা তেমন গুরুত্ব দেই নাই, কিন্তু সময় যত যাচ্ছে নিশির গোঙানির আওয়াজও তত বাড়ছে। আরিয়ান তখন একটা হাত নিশির কপালে দিয়ে দেখে তার শরীরে তাপমাত্রা খুব বেশি বেড়ে গেছে। শুভ তখন ভাবে হয়তো সকালের থাপ্পড়ের জন্য এমন অবস্থা হয়েছে। আরিয়ান তখন নিশির কপালে হাত দিয়ে দেখে তার শরীরে তাপমাত্রা খুব বেশি বেড়ে গেছে। আরিয়ান তখন ভাবে হয়তো সকালের থাপ্পড়ের জন্য এমন অবস্থা হয়েছে। আরিয়ান তখন শোয়া থেকে উঠে জলপট্টি দিয়ে গায়ে কম্বল টেনে দিয়ে পাশে শুয়ে পড়ে। কতক্ষণ পরে আরো বেশি কাঁপাকাঁপি করতেছে। আরিয়ান তখন কোনো উপায় না পেয়ে নিশিকে শক্ত করে জড়িয়ে ধরার কতক্ষণ পরে নিশির কাঁপন কমার পরে আরিয়ান তার বালিশে এসে শুয়ে পড়ে। সকাল হওয়ার পরে নিশি চোখ খুলে তাকিয়ে দেখে তার মাথায় জলপট্টি দেওয়া। নিশি তখন শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যাওয়ার পরে, তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে। শরীর খারাপ নাকি? ও ছোট লোকের বাচ্চা, কিছু বলছে? না মা। তাহলে কি হয়েছে বল? বলছি না শরীর খারাপ লাগছে। তিথির মা তখন নিশির কাছে এসে কপালে হাত দিয়ে দেখে
শরীর তাপমাত্রা একটা বাড়তি। জ্বর উঠছে নাকি? হুম। এই ডক্টরকে খবর দেও। আমাকে বলছো কেন? তোমাকে বলবো না তো কি বাড়ির কেয়ারটেকারকে বলবো? ওর এখন হাজবেন্ড আছে, সো ওর হাজবেন্ডের সাথে করে হসপিটালে পাঠাও। ডক্টর কি এখানে আসবে না? জ্বরের কেস নিয়ে ভালো কোনো ডাক্তার আসবে না, তাই আরিয়ানের দিয়ে হসপিটালে পাঠাও। নিশির মা তখন আরিয়ানকে ডেকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করিয়ে হসপিটালে পাঠাই। গাড়ি তার নিজস্ব গতিতে চলছে। গাড়ি চলাকালীন নিশি তার অজান্তে আরিয়ানের কাঁধে মাথা রাখে। আরিয়ান তখন নিশির দিকে চেয়ে মনে মনে ভাবে, এত সুন্দর মেয়েটা এমন কেন? ও কি এমন না করলে পারে না? ঘুম অবস্থায় কত সুন্দর লাগছে, যেন কোনো এক পরী আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। এভাবে ভাবতে ভাবতে গাড়ি হসপিটালের কাছে যাওয়ার পরে আরিয়ান নিশিকে ডাক দেয়। নিশি চোখ খুলে তাকিয়ে দেখে সে আরিয়ানের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। নিশি তখন সাথে সাথে মাথা উঠিয়ে নেয়। হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসার পরে, কি রে মা, ওষুধ দিছে? মা, আমার ভালো লাগছে না, রুমে গিয়ে শুয়ে থাকি। আচ্ছা, আর কোনো সমস্যা হলে বলিস কিন্তু। আচ্ছা। কয়েকদিন পরে সুস্থ হওয়ার পরে একদিন খাবার টেবিলে বিয়ে হওয়ার পরেই তো দেখছি দুজনেই পড়ালেখায় কমে গেছে। দুজনেই তখন চুপ করে থাকে। কাল থেকে ভার্সিটিতে যাবা। তখন দুজনেই সহমত পোষণ করে। পরের দিন সকালে দুজন ঘুম থেকে ওঠার এক পরে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে দুজনেই এক গাড়িতে ওঠে। আমাদের যে বিয়ে হয়েছে এটা যাতে কেউ না জানে। কেন? এমনি। আমি কোনো কথা নিজের পেটে পুষে রাখতে পারি না। পারতে হবে। ভার্সিটিতে গিয়েই সবাইকে বলে দিব। প্লিজ। আরিয়ান তখন চুপ হয়ে গাড়ির বাহিরের দিকে তাকিয়ে থাকে। আমাদের মধ্যে যা হয়েছে সেটার জন্য আমি কোনো রকম মেন্টালি প্রস্তুত ছিলাম না। আমি ছিলাম। তুমি তো এটাই চাইছো। তুমি কি চাইছিলে? নিশি তখন চুপ করে থাকে। তুমি আর তোমার মা যে নাটক সাজাইছিলা সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম। তুমি আমার উপরে এত ক্ষিপ্ত কেন? আমি কি তোমার কোনো রকম ক্ষতি করছি? তোমার নামে কারো কাছে কোনো কিছু বলছি? না, সেটা কি বলছি নাকি? তাহলে আমার উপরে তোমার কিসের এত রাগ? সেই ছোট থেকে যখন মা বাবা মারা গেছে তখন থেকে তুমি আর তোমার মা আমার পিছনে এইভাবে লাগছো কেন? আচ্ছা, এই সব কিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ এটা ভার্সিটিতে জানিও না। গাড়ি ততক্ষণে ভার্সিটির গেটের কাছে এসে পড়ে। আরিয়ান তখন কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে ফ্রেন্ডের সাথে চলে যায়। দোস্ত, এতদিন আসলি না কেন? এমনিতে কিছু সমস্যা ছিল। কি সমস্যা? বিয়ের জন্য কিছু ঝামেলা গেছে। কার বিয়ে? আমার। কি হালার পুহালা, তুই বিয়ে করলি আর আমাকে জানিলি না? আরে শোন না। ভাবিরে দেখাবি না? মন চাইলে দেখায়। চল এখন তোর বাসায় যাব। কেন? বউ দেখব। ভার্সিটিতেই আছে। মানে? কে সে? আছে একজন। নাম কি? নাম বলা যাবে না। নীলা নাকি? না। তো কে? নিশি। শালা এতক্ষণ জোকস মারছো? সত্যি? বিনোদন একটু কম দে। আরিয়ান তখন মোবাইল থেকে বিয়ের ছবি রাতুলকে দেখায়। এই ছবি দেখে রাতুল চোখ বড় বড় করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। কিরে, এমনে কি দেখতাছস? মামু, আমি কি স্বপ্নে আছি? আরিয়ান তখন শরীরের সব শক্তি হাতের কবজিতে এনে একটা থাপ্পড় দেয়। ওমা! এখন বুঝেছিস স্বপ্ন নাকি সত্যি? এটা কেমনে সম্ভব? পরে বুঝিয়ে বলবো। এখন ক্লাসে চল। আমার টিটটা। ক্লাসের শেষে আর হ্যাঁ শোন, এই বিয়ের ব্যাপারে যাতে অন্য কেউ না জানে। ওকে। ক্লাস শেষ করে গাছের নিচে বসে প্রায় সবাই আড্ডা দিচ্ছে। এমন সময় একটা মেয়ে হাতে ফুল নিয়ে আরিয়ানের কাছে এসে হাত দিয়ে ফুলটা বাড়িয়ে দেয়। আরিয়ান তখন